প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পের দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী, সুদহার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। আমাদের যে এক্সচেঞ্জ রেট ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায়। যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। প্রতিদিনই বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরামর্শ। বাচ্চা আপনার আছে ডাক্তার বললো খামা আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। গণভোটের রায় অস্বীকার, নতুন ফ্যাসিবাদের যাত্রা মন্তব্য জামায়াত আমিরের। সংরক্ষিত আরও 13 আসন পাচ্ছে দলটি। বিএনপির কোটা 36 জানিয়েছে ইসি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা যে এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা এবং দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল ইয়েটা ছিল হাই কমিশনার কংগ্রাচুলেটরি কলন করছে, দ্যাটস ইট। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সফরটি তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এতে জ্বালানি সহায়তার পাশাপাশি আলোচনা হতে পারে তিস্তা, সীমান্ত, গুজব ও অপতথ্যের প্রভাব নিয়ে। বিশ্বে যে টালমাটাল অবস্থা, সেই ক্ষেত্রে আসলে আঞ্চলিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। ডিসেম্বর 2026-এ গঙ্গা চুক্তিটাও শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই জায়গাতে বাংলাদেশের নেগোসিয়েশনটা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে কতটুকু সমতার মাধ্যমে চুক্তি নবায়ন করা হবে, সেটারও একটা ফ্রেমওয়ার্ক এখানে তৈরি হতে পারে। এবছরই শেষ হচ্ছে দিল্লির সঙ্গে সম্পাদিত 30 বছরের গঙ্গা চুক্তি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংকটের সুযোগে গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা কেটে নিচ্ছে কিছু পেট্রোল পাম্প।
রেশনিং পদ্ধতি চালু রাখলেও বাড়তি 1 থেকে 150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। আবার কারো কারো 2 থেকে 3 লিটার তেল নিতে ঘন্টা 4 মতো অপেক্ষা করতে হচ্ছে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় দেয়া থাকে অকটেন নেই সাইনবোর্ড। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। কেউ জানে না কখন তেল মিলবে, আদৌ মিলবে কিনা। সরকার বলছে সংকট নেই, অন্যদিকে পাম্পে তেলের জন্য হাহাকার। আজকে আমি 2 ঘন্টার উপরে, 2.25 ঘন্টা, এখনো হয়তো আরও 15-20 মিনিট লাগবে, 2.5 ঘন্টা ধরেন। পাম্পে অ্যাভেলেবেল তেল নাই, এই কারণে দেয়নি, বলছে আজকে 11টার দিকে আসতে। আমি এই যে 4 ঘন্টার উপরে দাঁড়াইয়া 500 টাকার তেল পাইলাম। রাজধানীর বেশিরভাগ পাম্পই তেলের অভাবে বন্ধ থাকে। ডিপো থেকে আবার তেল আসলে দেয়া হয় রেশনিং করে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সংকট আরও তীব্র করেছে প্যানিক বাইং। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। আগে তো আমাদের 60,000 লিটারের সাইজ ছিল, এখন আমরা পাইতেছি 27,000, 22,000। অভিযোগের সত্যতা মেলে তেলের জন্য অপেক্ষারত লাইনে। বাইকে 2-3 লিটার তেল থাকলেও ঠিকই লাইনে দাঁড়ানো অনেক বাইকার। আমার এখানে এখন সম্ভবত 1 লিটারের মতন আছে। আমি সেই গাজীপুর থেকে আসছি এখানে তেল। আমার অফিস এখানে দেখে সিরিয়াল ধরেছি প্রায় আপনার 6:30। আমার গাড়িতে 1 লিটারের একটু বেশি আছে, তবে আমি রাইড শেয়ারিং করি, তো সেক্ষেত্রে আমার আরেকটু তেল প্রয়োজন। কিছুটা আছে, 1-2 লিটারের মতো আছে। 2 দিন পর তেল নিলে হইতো না? হতো, ওনার এখন লাগবে তেল, ওনার অবস্থা খারাপ। তেল নিয়ে তেলেসমাতিও থেমে নেই ফিলিং স্টেশনে। কর্মচারীদের হাতে অতিরিক্ত 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। তেল নিচ্ছি 100 টাকা ঘুষ দেওয়া লাগছে। হিসাব করেন প্রতিটা বাইকে মনে করেন 100 করে নিলে কত টাকা পাইতেছে। যখন এদিকে আছেন লুকায় আছেন তখন ঠিকই 100 টাকা বেশি নিয়ে ফুল লোড দিচ্ছে, আর অথচ আমি আগে গেছি, আপনারা গেছেন আর দিচ্ছে না, তখন নাটক করতেছে 300 টাকার উপর দেবে না, 500 টাকার উপর দেবে না। হাজার হাজার লাইন থাকে, মানুষ অসহায়, 3-4 দিন অনেক সময় ঘুরেও তেল পায় না লাস্ট পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতে দেশে আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সংসদের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ রয়েছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো গ্লোবাল ট্রেডিং, যেমন ইস্পাত এবং ইনফিনিটি সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। হাসান আব্দুল্লাহ লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ 5টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর 1 আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আব্দুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 11,117 কোটি টাকা। আদালতের নির্দেশনার পর যার প্রায় 3300 কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান টাকা আদায়ে অর্থঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শীর্ষ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। অধিবেশন শেষে তিনি বলেছেন যে এটি দেশের জন্য অশনি সংকেত। বিএনপি থেকে নির্বাচিত কিছু সদস্য ঋণ খেলাপের দায়ে শপথ নিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন আক্তার হোসেন। বিএনপি থেকে নির্বাচিত এমন অনেক সংসদ সদস্য আছেন যারা এখনো পর্যন্ত শপথ নিতে পারেন নাই, কারণ তারা ঋণ খেলাপি অবস্থায় আছেন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পরিস্থিতি। বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি আমাদের ফাংশনাল রাখতে হয় তাহলে যারা বড় বড় ঋণ খেলাপি যারা আছে তাদেরকে অবশ্যই পাকড়াও করতে হবে।
ঋণের সুদহার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি জানানো হয়েছে। এই সময় রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর দাবিও জানানো হয়েছে। রিজার্ভ বৃদ্ধি সাপেক্ষে ইডিএফ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত বিনিময় হার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ থাকায় বিনিময় হার বৃদ্ধির আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। ইডিএফটা এটা তো আসলে কোনো সার্কুলারের কোনো নির্দেশনার মাধ্যমে, এটা ইন্টারনাল অ্যাকচুয়ালি সিদ্ধান্ত। আমাদের যদি ডলারের যে এখন যে ধরনের পজিশন, সেটা যদি আমরা কিছু আর একটু স্টেবল আমরা রাখতে পারি আরও কিছুদিন, যদি এটার উপর চাপটা কম আসে, তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পজিটিভ। আওয়ামী লীগ আমলের এবং বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের 1300 প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়ন করবে সরকার। এই জন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও বর্তমান সরকারের প্রথম একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 5টির। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 483 কোটি 43 লাখ টাকা। এছাড়াও কমিটির মূল্যায়নের পর পুরনো প্রকল্পগুলো শেষ করা হবে। এরপরে বিএনপির ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে গ্রহণ করা হবে নতুন প্রকল্প, জানিয়েছেন অর্থমন্ত্রী। সোমবারের একনেকে উত্থাপিত বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের একনেকে পর্যালোচনা করা হবে। যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলি। একটা স্পেসিফিক প্রকল্প গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়াও ছিল। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন রয়েছে। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো 18 জেলার 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি পালিত করা হয়েছে। টিকা দেওয়া হয় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 52 জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া 257 শিশুর মধ্যে 44 জন রয়েছে আইসিইউতে। সব মিলিয়ে গেল 20 দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত 7610 জন, আর 117 জন মারা গেছে। তারা আপন 2 বোন, একজনের বয়স 17 আর অন্যজনের 13। 2 সপ্তাহের অসুস্থতায় বসে থাকার শক্তিটুকুও হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে 3-4টা হাসপাতাল ঘুরে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হলো নরসিংদীর এই সহোদরা। হামটা হলে আচ্ছা 3 দিন ধরে এটা হাম বলে আমরা প্রথম মনে করছি এটা ওই যে আপনার ইয়া হয় না, যে টাটস হয় না, ওই যে শরীরে এক ধরনের অ্যালার্জি জাতীয়, ওইটা মনে করছিলাম। পরে দেখি যে না, ওনারা বললো যে না এটা হাম। এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 250-রও বেশি রোগী। হাম ছাড়া অন্য রোগের চিকিৎসা আপাতত বন্ধ। দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত। বাচ্চা আপনার ইয়ে আছে, ডাক্তার বললো খামা আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার ওই বাচ্চা সুস্থ হয়েছে, বড় বাচ্চা সুস্থ হয়েছে। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। হামে আক্রান্ত শিশুদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে। নেবুলাইজার দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিভাবকরা।
মিটপুর হাসপাতালে দেখাইছি 3-4 বার, মানে আমি বুঝছি প্রথম জ্বর উঠছে, তো দেখাইছি কইতাম ভর্তি রাখেন আমার বাচ্চার জ্বর কমে না। পরে কালকে আবার লয়ে গেছি, পরে দেখাইছি, কইছি এই হাসপাতালে নিয়ে 8 মাস পর্যন্ত আমি টিকা দিছিলাম। 9 মাসের সময় আসলে আমার মনেও ছিল না, আর 9 মাসের টাইমে কিন্তু ওর একটু জ্বর আছিল ওই দিন। ডাক্তার মোটামুটি চিকিৎসা ভালো দেখেন বা ভালো ঔষধ অথবা চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু সাজেস্ট করলেও ওই যে নার্স কম থাকার কারণে যথাযথভাবে এগুলো পূর্ণ হচ্ছে না আর কি চিকিৎসাগুলো। চিকিৎসকরা জানান রোগীদের মধ্যে 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন। কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, তবে যে কোনো মূল্যেই তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় দৃঢ় অবস্থান তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল হবে আগামী 8 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। সকালে ইসিতে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এই নির্বাচনে বিএনপি জোট 36টি, 13টি জামায়াত জোট এবং স্বতন্ত্রের জন্য 1টি আসন বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম থাকছে না বলেও জানিয়েছেন ইসি সচিব। এছাড়া 9 এপ্রিল শেরপুর এবং বগুড়ায় অনুষ্ঠিতব্য 2 উপনির্বাচন নিয়ে কথা বলেছেন সচিব। জানিয়েছেন, এই উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে। ইসি সচিব আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত 50টি নির্বাচনী মামলা হয়েছে। নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দিতে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে 1 মাস সময় বাড়ানো হয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা শিশির মনিরকে লাল কার্ড দেখিয়ে গণজমায়েত কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। সোমবার বিকেলে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়েছে। এই সময় শিক্ষার্থীরা বলেছেন যে আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবী শিশির মনিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগমনের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালন করা হচ্ছে। রাকসুর মতো অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে তাকে এবং ব্যারিস্টার ফুয়াদকে অতিথি করার নিন্দাও জানিয়েছেন তারা। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তিতে আজও বিভিন্ন জেলায় আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজারের স্থানীয় প্রেস ক্লাবে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়েছেন সেখানে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। বলেছেন, যমুনা টেলিভিশন সবসময় দেশ এবং জাতির স্বার্থে সকল সংকটে
পাশে থেকে এগিয়ে গেছে। আগামীতেও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে থাকবে যমুনা টেলিভিশন, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। পরে যুগপূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে। যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজনে বক্তারা বলেছেন যে সাহসী সাংবাদিকতা এবং গণমানুষের আস্থা এবং ভরসায় এক যুগ পার করল যমুনা টেলিভিশন। বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদের জন্য দেশের আপামর জনতার পছন্দের তালিকার পাশাপাশি বিশ্বমঞ্চেও শীর্ষস্থান দখল করেছে যমুনা। পরে কেক কাটার আয়োজন করা হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।